অরুণাচল প্রদেশের দিরাং। দিরাং কোনো বসতি বা জনপদ বা কোনো গ্রামের নাম নয়। দিরাং যেন একটা জীবন্ত ছবি। দুদিকে পাহাড়, মাঝখানে জনপদ, আর বয়ে গেছে একটা নদী। ছোটবেলায় আমাদের ড্রয়িং খাতায় আঁকা কল্পনার ছবির যেন বাস্তব রূপ দিরাং। দিরাং মনেস্ট্রি গেস্ট হাউস, থুপসুং দার্গে লিং বা দিরাং মনেস্ট্রি। প্রায় 10,000 ফিট হাইটে অবস্থিত দিরাংয়ের সবচেয়ে উঁচু জায়গা মান্ডালা টপ। কামিন নদীর পাশে সাংকি ভ্যালি যেন পিকচার পোস্টকার্ড। যারা কোনোভাবে আমার অরুণাচলের প্রথম দুটি এপিসোড মানে কলকাতা থেকে গৌহাটি এবং গৌহাটি থেকে শেরগাঁও আর শেরগাঁও থেকে দিরাংয়ের ভিডিও কোনোভাবে মিস করে গেছেন, তাদের জন্য ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। প্লিজ দেখে নিন যাতে কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হয়। আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধু আছেন যারা নতুন, মানে আমার ভিডিও প্রথমবার দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। তাদের জন্য আমার বিশেষ অনুরোধ, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেকখানি অনুপ্রেরণা। এটা মিস করবেন না প্লিজ। আজকে সকালটা শুরু হচ্ছে এরকম একটা সুন্দর রোদ ঝলমলে সকাল দিয়ে। আর কোথায়? হ্যাঁ, সেই বারান্দাটায়, যে বারান্দাটা কাল রাত্রে দেখিয়েছিলাম। সকালে রোদ এসে পড়েছে আর পাশ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে দিরাং নদী। আজকে ব্রেকফাস্ট করবো, করেই বেরোবো এখানকার 3টে সাইট সিনের জন্য। আজকের এখন 12 ডিগ্রি টেম্পারেচার, আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। গায়ে রোদ এসে পড়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, রুটি আর আলু চানা দিয়ে তরকারি, পিকল দিয়েছে। ব্রেকফাস্টে আমাদের অপশান ছিল পুরি সবজি আর রুটি সবজি। সবজি মানে আলু ছোলার তরকারি। আমরা রুটি সবজির অপশানই নিয়েছি, কারণ বেশিরভাগ জায়গায় রুটিটা পাওয়া যায় না। গরম গরম রুটি করে দিল, দারুণ, একদম ঘরোয়া, ইজি টু ডাইজেস্ট। ব্রেকফাস্টের মেনু যত না ভালো, তার চেয়ে ভালো ছিল অ্যাম্বিয়েন্সটা। দেখুন আমার পিছনে উডেন ফার্নিশড বসার জায়গাটা, আর পিছন দিয়ে বয়ে যাচ্ছে দিরাং নদী আর তার আওয়াজ। এক্সেলেন্ট। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোবো আমরা দিরাং মনেস্ট্রি, মান্ডালা টপ আর সাংকি ভ্যালি। থুপসুং দার্গে লিং বা দিরাং মনেস্ট্রি। আরো দিয়ে দেখানো রয়েছে বাঁ দিকটা পার্কিং স্পেস, আর ডান দিকে যে রাস্তাটা উপরে উঠে গেছে এটা মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা, আর তারও ডান দিকে রয়েছে গেস্ট হাউসে যাওয়ার রাস্তা। ভেতর থেকে দেখাবো। আর এটা হচ্ছে গেস্ট হাউস থেকে ভিউ। অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখুন। কেউ দিরাঙে এসে যদি থাকার জন্য ভিউকে ফার্স্ট প্রেফারেন্স দেন, দিস উইল বি দ্য রাইট প্লেস। চার্জও খুব বেশি নয়। আমার মতে দিরাঙে থাকার সবচেয়ে ভালো ঠিকানা দিরাং মনেস্ট্রি গেস্ট হাউস। সিঁড়ি দিয়ে উঠছি, দোতলায় গেস্ট হাউস। এটা একটা রুমের বাইরে থেকে ছবি, আর রুম থেকে পুরো ভিউটা দেখুন। এই হচ্ছে রুম। রুমে টিভি রয়েছে, এখানে একটা ছোট টেবিল, তার সাথে দুটো চেয়ার, দুটো সিঙ্গেল বেড খাট। বেশ স্পেসিয়াস। এখানে জিনিসপত্র রাখার জায়গা। ওয়াশরুমে গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটু টাইলসটা ফেটে গেছে দেখছি, হয়তো রেনোভেট হবে।
বাকি কিন্তু বেশ পরিষ্কার। এটা হচ্ছে ছোট রুম বলছে, দুজন থাকতে পারে কষ্ট করে, মেনলি সিঙ্গেল বেডরুম। এই দিরাং মনেস্ট্রি থেকে দূরে অবস্থিত দিরাংয়ের কেন্দ্রীয় বিদ্যালয়কে দেখা যায়, আর দেখা যায় ছবির মতো সুন্দর পুরো দিরাং শহরটাকে। এই চোরতেংয়ের পাশে এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রান্স গেট। শুধু দিরাং মনেস্ট্রির গেটটাই অপূর্ব সুন্দর কাজ করা নয়, চারপাশের গাছগুলোকে কি সুন্দর করে ডেকোরেট করা আছে দেখুন। 2017 এপ্রিলে তৈরি এই দিরাং মনেস্ট্রি হিজ হোলিনেস 14 দালাই লামার হাতে উদ্বোধন। দিরাং মনেস্ট্রির বারান্দা থেকে এই হচ্ছে সামনের বাগান আর ওভারঅল ভ্যালির ভিউ দেখুন। এই হচ্ছে দিরাং মনেস্ট্রির গেট। বুদ্ধিস্টদের বিশ্বাস এই ছবিগুলো অশুভ শক্তির হাত থেকে মনেস্ট্রিকে রক্ষা করে। এই হলো টিডিএল বা দিরাং মনেস্ট্রির ইন্টেরিয়র। দিরাং মনেস্ট্রি আসলে টিবেটিয়ান বুদ্ধিজম পড়ানো এবং চর্চার একটা ইনস্টিটিউট। বুদ্ধ ধর্মের যে 4টি সেক্ট আছে তার মধ্যে গেলুপ্পা সেক্টের মনেস্ট্রি এই দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রির একটা বিশেষত্ব হলো মূল বুদ্ধ মূর্তির দুদিকে, একদিকে হীনযান আর একদিকে মহাযান সম্প্রদায়ের 4টে করে ব্রাঞ্চ এবং তার আইডলদের সাজানো রয়েছে দর্শন করার জন্য। এর পিছনেই হিজ হোলিনেস দলাই লামার ব্যবহৃত চন্দন কাঠের ঘর রয়েছে। বুদ্ধ ধর্মের যে 4টে সেক্ট রয়েছে গেলুকপা, মংপা ইত্যাদি, তাদের প্রত্যেকেরই আইডল কিন্তু এই মনেস্ট্রিতে সাজানো। মনেস্ট্রির পার্কিং স্পেস থেকে দিরাং নদী আর পুরো ভ্যালিটার একটা স্প্লেন্ডিড ভিউ পাওয়া যায়। এই মুহূর্তে অরুণাচলে ট্যুরিস্ট কিন্তু খুব কম। দিরাং মনেস্ট্রিতে দাঁড়িয়ে আছি, দিরাং মনেস্ট্রিতে কিন্তু আমরা ছাড়া আর একটি মাত্র গ্রুপ ঘুরে বেড়াচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা পরিত্যক্ত কিছু ট্যাঙ্কে দেখেছি, কিন্তু দিরাং মনেস্ট্রি থেকে বেরিয়ে আসার পর এই প্রথম একটা ব্যবহৃত ট্যাঙ্কে দেখলাম, যাকে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এরপর এগিয়ে চললাম 10,000 ফিট হাইটে মান্ডালা টপের উদ্দেশ্যে। এই মান্ডালা টপ দিরাংয়ের সবচেয়ে উঁচু জায়গা। মোটামুটি 30-40 কিলোমিটার মতন দূরত্ব দিরাং শহর থেকে, আর সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা। এই রাস্তা এতটাই সুন্দর যা বর্ণনা করার মতন ভাষা আমার কাছে নেই। যতই মান্ডালা টপ থেকে দূরত্ব কমে আসতে থাকলো, ততই রাস্তায় বরফের আধিক্য বাড়তে থাকলো। যদিও এই সময় ডিসেম্বরের শেষে মান্ডালা টপে আরও বেশি বরফ থাকার কথা, এবছর কিন্তু বরফ অনেকটাই কম। আবার দেখা হলো সেই গরিজেন পিকের সাথে। অ্যাকচুয়ালি আমরা দেখছি ম্যাকমোহন লাইনের ওপর দাঁড়িয়ে থাকা সেই অরুণাচলের 5টি উচ্চতম শৃঙ্গকে। যেহেতু আমরা 10,000 ফিট হাইটে মান্ডালা টপে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই দৃশ্য একদম পরিষ্কার দেখুন। পাশেই রয়েছে 108টা বুদ্ধিস্ট স্তূপা, আর সেন্টারে সেই বুদ্ধা মূর্তি। বুদ্ধ মূর্তির রেনোভেশন হচ্ছে দেখতে পাচ্ছি। বিশ্বাস করুন, দারুণ জায়গায় মান্ডালা টপ। দিরাং আসলে অতি অবশ্যই একবার আসবেন।
মান্ডালা টপ। মাত্র 1.5 ঘন্টা লাগে দিরাং থেকে, মোটামুটি 30 কিলোমিটার মতন দূরত্ব। এই মান্ডালা টপ দিরাংয়ের সবচেয়ে উঁচু জায়গা, 10,000 ফিট হাইট। আর এত সুন্দর, ভাষায় বর্ণনা করা মুশকিল। আমার পিছনে চীনের পাহাড়ের জলজলে পিকগুলো দেখা যাচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে এইরকম ভাবে চীনের পাহাড়ের পিকগুলো দেখা যায়। এই হলো ক্লোজ ভিউ অরুণাচলের 5টা হাইয়েস্ট পিকের, ক্যাংটো, চুমো, কাইলামা, গরিচেন, বসহালা। এরা সবাই দাঁড়িয়ে আছে ভারত আর তিব্বতের সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ম্যাকমোহন লাইনের ওপর। এরা যতটাই ভারতের ততটাই চীনের দিকে রয়েছে, তাই অনেকেই এদেরকে চীনের পিক বলেন। আসলে মান্ডালা একটা ডিজাইন, যার সেন্টারে কিছু একটা থাকে আর তার চারপাশে বেশ কতগুলো কনসেন্ট্রিক সার্কেল থাকে। এই মান্ডালা টপও সেই ডিজাইনের আদলে তৈরি। সেন্টারে রয়েছে বুদ্ধা স্ট্যাচু আর চারপাশে 108টা বুদ্ধিস্ট স্তূপা কনসেন্ট্রিক সার্কেলে সাজানো। 108 মানি এট মান্ডালা টপ, যেটা বলছে 108টা বুদ্ধিস্ট স্তূপা কনসেন্ট্রিক সার্কেল আকারে সাজানো আছে। মান্ডালা টপের যেদিকে বুদ্ধা স্ট্যাচু আর 108টা বুদ্ধিস্ট স্তূপা রয়েছে তার অপোজিট সাইডের ভিউ এটা। আমরা যত নেমে যেতে থাকলাম মান্ডালা টপ থেকে, গরিচেন পিক আস্তে আস্তে অদৃশ্য হতে থাকলো আর দূরে দেখা যাচ্ছে একটা ভ্যালি আর তার ভেতর দিয়ে একটা সরু নদী। লাঞ্চ করার জন্য এখানে একটা হাফ চিকেন অর্ডার দিয়েছি আর তার সাথে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। এটা চিকেন থুপ্পা আর চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে পাশে, আর ফ্রাইড রাইস রয়েছে, আর তার সাথে দিয়েছে এখানে প্রত্যেক খাবারের সঙ্গে যেটা দেয় পাঁপড় আর স্যালাডের মধ্যে শসা, আর 2 রকম চাটনি দিয়েছে, একটা লঙ্কা বাটার চাটনি, ঝাল চাটনি আর একটা বাদামের চাটনি। চিকেন থুপ্পা একদম সিদ্ধ, কোনো রকম নুন ঝাল মশলা কিচ্ছু নেই। এই হচ্ছে চিকেন থুপ্পার টেস্ট। চিকেন মাঞ্চুরিয়ানে হাড় ছিল। ফ্রাইড রাইসটা খুব সিম্পল, একদম রোড সাইড ফ্রাইড রাইসের মতো। এই হচ্ছে টোটাল রিভিউ। এগিয়ে চলেছি এখন সাংকি ভ্যালির দিকে। আমার ডান দিকে যে নদীটা বয়ে যাচ্ছে তার নাম কামিন। কামিন বা দিরাং নদী, একই নদীর 2টো নাম। এই নদীর জল এখন শীতকাল খুবই কম মনে হচ্ছে, বর্ষাকালে কিন্তু রাস্তার উপরে ভরে যায়। ক্রস করলাম ওয়েলকাম টু সাংকি ভ্যালি, সেই সঙ্গে প্রবেশ করলাম সাংকি ভ্যালিতে। দিরাংয়ের মাস্ট ভিজিট প্লেস সাংতি ভ্যালি। কামিন নদী বাঁ দিক থেকে বয়ে আসছে চীনের দিক থেকে আর এগিয়ে চলেছে ডান দিকে আসামের দিকে। সাংতি ভ্যালি কাশ্মীরের যে কোনো ভ্যালির সঙ্গে সৌন্দর্যে অবশ্যই তুলনীয়, শুধু বরফটাই এখানে পড়ে না। শান্তি ভ্যালির এই ব্রিজে পা দিতেই ব্রিজটা দুলে উঠল। দারুণ একটা অ্যাডভেঞ্চার। আর ভিউটা দেখুন, আমার পিছনে দিরাং নদী চলে এসছে চায়না থেকে, আর এই দিকে বয়ে গেছে আসামের দিকে, ফাইনালি গিয়ে মিশবে
ব্রহ্মপুত্রে। সাংতি ভ্যালির এই ব্রিজ সাংতি ভ্যালির এপারের সঙ্গে ওপারকে যুক্ত করেছে, আর তলা দিয়ে খরস্রোতা কামিন বা দিরাং নদী বয়ে চলেছে দুর্দান্ত গতিতে। ওপারে একটা দুর্দান্ত রিভার ক্যাম্প রয়েছে, যে ক্যাম্পে এই কামিন নদীর ধারে রাত্রিবাস করার অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারেন। এইটা হচ্ছে বাঁদিকের ভিউ, নদী যেদিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ডান দিকের ভিউ, নদী যেদিক থেকে আসছে। ব্রিজের ওপরে লাগানো উইন্ড স্পিড মেজার করার এই শিল্পকর্মটা দেখুন। এই ছবি আর আওয়াজ বলে দিচ্ছে কামিন নদী এখানে কতটা খরস্রোতা। অ্যাডভেঞ্চার প্রিয় যারা, তারা শান্তি ভ্যালিতে এই ধরনের হোমস্টেতে থাকতে পারেন। থাকার জন্য রয়েছে এই রকম কটেজ, আর নদীর ধারে এই রকম সুন্দর সুন্দর কয়েকটা কটেজ রয়েছে। পিছনে পাহাড়ের ব্যাকড্রপ, আর এদিকে রয়েছে সুইচ টেন্ট। খুব সম্ভব এটা কিচেন, আর এইগুলো হচ্ছে সুইচ টেন্ট। এটা লেট্রো হোমস্টে, আর কাঠের বাড়িটা হোমস্টে ডাইনিং এরিয়া। পাশে প্রচুর কাঠ জড়ো করা আছে সন্ধেবেলা ক্যাম্প ফায়ারের প্রস্তুতি হিসেবে। সাংতি ভ্যালিতে রাত্রিবাস করলে পড়ন্ত বিকেলে বা ভোরবেলা পাখির ডাক শুনতে শুনতে এই নদীর পাশ দিয়ে একটা মনে রাখার মতন হাঁটার অভিজ্ঞতা আপনার হতে পারে। আজকের মতো ভিডিও শেষ করে সকলকে বিদায় জানানোর আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আবার মনে করাবো, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং অসম্ভব অনুপ্রেরণা যোগায়। তবে দিনের শেষ এখনো হয়নি। আমরা সাইট সিন থেকে ফিরে আমাদের রিভার ভিউ হোমস্টেতে চিকেন চাউমিন খেয়ে আবার বেরিয়েছিলাম দিরাং নদীর ধারে অ্যাস্ট্রোফটোগ্রাফির জন্য। আর অ্যাস্ট্রোফটোগ্রাফির কিছু গ্লিমস এখানে রইল। এইভাবে আমাদের দিরাঙে আজকের অসম্ভব সুন্দর একটা দিনের বেড়ানোর পরিসমাপ্তি ঘটল। সবাই ভালো থাকবেন, নমস্কার। সিলাপাস যাওয়ার আগে দাঁড়ালাম বৈশাখীতে। সেলা পাসের এন্ট্রি গেট ওয়েস্ট খেমাং ডিস্ট্রিক্টের শেষ আর তাওয়াং ডিস্ট্রিক্টের শুরু। ডিসেম্বরের শেষ 2023-এ এই হলো সেলা পাসের দৃশ্য। 22শে ডিসেম্বর 2023 সেলা লেকের আশেপাশে বরফ জমতে শুরু করেছে, আর সেলা লেকের উপরিভাগ হালকা বরফের স্তরে আবৃত। বিশাল আকৃতির নুরানাং ওয়াটারফলস, আর জায়গাটার নাম যেহেতু জং, অনেকে জং ফলসও বলেন।